গ্রামের পথ, কাঁচা রাস্তা, চারপাশে ধুলোময়। রাস্তার এক পাশে ধানক্ষেত, অন্য পাশে বড় বড় পুকুর। বড় বড় পুকুরকে আলাদা করতে মাঝখান থেকে ছোট্ট কাঁচা রাস্তা। রাস্তার দুই পাশে নারিকেল গাছ। সেই রাস্তায় ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে আসছে একটি মেয়ে। তার পেছনে আরেকটি মহিলা হাতে খাবার নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, পোনা রে, দাঁড়া দাঁড়া বলছি। এই পোনা, এভাবে দৌড়াচ্ছিস কেন? পুকুরে পড়ে যাবি তো। পোনা, থাম থাম বলছি। কিন্তু 5 বছরের এই দৌড়শি মেয়ে মায়ের কথা শুনছে না। সে সুতি কাপড়ের একটা জামা পরে দৌড়ে পালাচ্ছে আর বলছে, না মা, আমি খাবো না, আমাকে তুমি জোর করো না। হঠাৎ পূর্ণা পা পিছলে গেলে সেই পুকুরে পড়ে যায়। পূর্ণার মা আসমা বেগম চিৎকার করে বলে। পোনা রে, পূর্ণাও কেঁদে দিয়ে বলে, আহ মা, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি মা। পূর্ণা ডুবে যাচ্ছে। নাক মুখ দিয়ে তার পানি ঢুকছে। পানি খেতে খেতে তার পেট ফুলে যাচ্ছে। নিজের শরীরটা আস্তে আস্তে ভর হয়ে যাচ্ছে। পূর্ণার মা পুকুরে ঝাঁপ দেওয়ার আগে একটা ছেলে পুকুরে ঝাঁপ দেয়। পূর্ণাকে নিয়ে সে পাড়ে ফিরে আসে। অনেক মানুষের ভিড় এখানে। পূর্ণাকে পাড়ে নিয়ে আসলে আসমা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। পোনা পোনা, চুপ খোল মা। এই পোনা, পোনা টাকা আমার দিকে। পূর্ণা চোখ খুলছে না। সেই ছেলেটি পূর্ণাকে বাঁচিয়েছে। সে বলে, সরুন, আমি দেখছি। আসমা বেগম সরে আসলে ছেলেটি পূর্ণাকে উপুড় করে ওর পেটের মধ্য থেকে পানি ফেলে। পূর্ণা পিট পিট করে চোখ মেলে তাকায়। পূর্ণার জ্ঞান ফেরা দেখে আসমা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। পোনা, তোমার মা। পূর্ণাও মাকে ধরে ফুঁপিয়ে কেঁদে দেয়। মা গো। ছেলেটি ওইখান থেকে চলে যেতে নিলে আসমা বেগম জিজ্ঞেস করে। দাঁড়াও বাবা। ছেলেটি দাঁড়িয়ে পড়ে। আসমা বেগমের কাছে এসে বলে, বলুন, কি বলবেন? তোমার কাছে আমি ঋণী বাবা। আজ তুমি না থাকলে আমার মেয়ে যে কি হতো। এইভাবে বলবেন না। মানুষ হিসেবে একজনকে সাহায্য করা আমার কর্তব্য। বা, কত সুন্দর শিক্ষা তোমার। তোমার নাম কি বাবা? কোন এলাকায় থাকো? আমার নাম রাফাত, রাফাত চৌধুরী। আমি ঢাকায় থাকি। এখানে আবুর সাথে ফুবি বাড়ি বেড়াতে এসেছে। আচ্ছা, কোনো বাড়ি আসছো? মেম্বার বাড়ি। ও, রহিম ব্যাপার। তোমার কি হয়? আমার ফুপা হয়। ও, শাহিদাপু তো তোমার ফুপি হয় বুঝি? জি। কিসে পড়ো? আমি এসএসসি দিয়েছি। আচ্ছা, বেশ ভালো। আমার বাড়ি হচ্ছে মেম্বার বাড়ির পাশে। তুমি তোমার ফুপিকে নিয়ে এসো। আসলে খুব খুশি হব। আর তাড়াতাড়ি জামাটা পাল্টে নিও। আচ্ছা, আসছি তাহলে। যাই পিচ্ছি। রাফাত এর মুখে পিচ্চি ডাক শুনে পূর্ণা ভেংচি কাটে। পূর্ণার ভেংচি কাটা দেখে রাফাত হাসে। তারপর সেখান থেকে চলে যায়। আসমা বেগম পূর্ণাকে নিয়ে বাড়ি চলে আসে। কলপাড়ে নিয়ে মেয়েকে গরম পানি দিয়ে গোসল করিয়ে দেয়। মুরব্বীদের কাছে শুনেছে ভয় পেলে গরম পানি দিয়ে গোসল করালে ভয় কমে যায়। তারপর ঘরে নিয়ে এসে সুরমা খাইয়ে দেয়। নিজের হাতে ভাত বেড়ে খাইয়ে দেয়। পূর্ণা মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি আর কখনো তোমার অবাধ্য হব না। আসমা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলে। ভাগ্নে, আসমা বেগম মেয়েকে ঘুম পাড়িয়ে নিজে গোসল করে নামাজ পড়ে কিছু খেয়ে নেয়। তারপর সেলাইয়ের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। ওই সময় বাসায় শহীদা আসে, সাথে রাফাত আর রশিদ চৌধুরী। শহীদা বাসায় ঢুকতে ঢুকতে বলে, কোথায় আসমা আপা, কোথায় আপনি? আসমা ঘর থেকে বেরিয়ে এসে বলে, শাহিদাবু আসছো? হাসো। আরে রাফাত যে, এসো এসো। রাফাত আসমা বেগমকে সালাম দেয়। শহীদা আসমার কাছে গিয়ে বলে, আসমা, তোমার মেয়ে নাকি পানিতে পড়ে গিয়েছিল, আমাদের রাফাত নাকি বাঁচাইছে। রাফাতই আমার মেয়েকে বাঁচিয়েছে। এখন কোথায় তোমার মেয়ে, কোথায়? আমার ভাই তোমার মেয়েকে দেখতে আসছে। রশিদ চৌধুরীকে দেখে আসমা সালাম দেয়। তারপর ঘরে নিয়ে বসতে দেয়। আসমা পূর্ণাকে ঘুম থেকে উঠিয়ে ওদের সামনে নিয়ে আসে। রশিদ চৌধুরী পূর্ণাকে দেখে বলে, কেমন আছো মা? এখন কেমন লাগছে?
পূর্ণা শুধু বলে। ভালো। তারপর বড়রা অনেক কথা বলে। আসমা মেহমানদের হালকা নাস্তা দেয়। পূর্ণা ঘর থেকে বেরিয়ে আসলে তার পেছন পেছন রাফাতও আসে। রাফাত পূর্ণাকে পেছন থেকে ডাকে। হ্যাঁ পিচ্ছি। পূর্ণা বিরক্তি নিয়ে বলে। খবরদার, আমায় পিচ্ছি বলবেন না, আমি পিচ্ছি নই। রাফাত পূর্ণার কাছে এসে বলে। আচ্ছা তুমি পিচ্ছি নাও, তাহলে কি বুড়ি? পূর্ণা এইবার আরও ক্ষেপে যায়। সে রাফাতের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে। আপনি বুড়ো, আপনার বাড়ির সবাই বুড়ো। রাফাত হাসতে হাসতে বলে। আচ্ছা ঠিক আছে, হলো। তুমি কি আমায় গ্রাম ঘুরিয়ে দেখাবে? কেন কেন? আপনাকে কেন গ্রাম ঘুরিয়ে দেখাবো? তুমি যদি আমায় গ্রামটা ঘুরিয়ে দেখাও তাহলে আমি তোমাকে একটা জিনিস দেব। কি? চকলেট। পূর্ণা চকলেটগুলো নিয়ে বলে। তাহলে চলুন আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখাই। চলো। দুজন বেরিয়ে পড়ে গ্রাম ঘুরে দেখতে। প্রথমে পূর্ণা রাফাতকে স্কুল মাঠে নিয়ে চলে যায়। এইটা আমাদের স্কুল, এইখানে আমি পড়ি। জানেন, আমার ক্লাসে আমার রোল 1। যখন এই গ্রামে বন্যা হয় তখন সবাই আমাদের স্কুলে থাকে। এইটা হলো এই স্কুলের সবথেকে সুন্দর জায়গা, আমতলা। এই আমতলায় আমরা সবাই বসে আড্ডা দিই, আম ভর্তা বানিয়ে খাই। গরমের দিনে যখন বিদ্যুৎ থাকে না তখন আমরা সবাই এইখানে বসে বাতাস খাই। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? আমি 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 তো ক্লাস 1-এতে পড়ি। ও চলেন আপনাকে নদীর পাড়ে নিয়ে যাই। এই গ্রামে ছোট্ট একটা নদী আছে, ওইখানে সবাই মাছ ধরে। চলেন চলেন। রাফাত পূর্ণা একসাথে হাঁটছে। পূর্ণার হাতে কাশফুল। সে কাশফুল ওড়াচ্ছে আর হাঁটছে। মাঝে মাঝে মন ভোলানো একটা হাসি দিচ্ছে। রাফাত পূর্ণাকে নিখুঁতভাবে দেখছে। মেয়েটা অদ্ভুত সুন্দরী, পিচ্ছি মেয়ে, খুব বেশি কথা বলে, হাসতে ভালোবাসে। পূর্ণা যখন হাসে রাফাত এর তখন কলিজায় লাগে। ছোট্ট এই মেয়েটি ভেজা মুখশ্রী দেখেই সে পাগল হয়ে গিয়েছে। নিজের ভিতরে কিশোরী সর্তা জেগে উঠেছে। কেমন যেন অন্যরকম অনুভূতি, যেই অনুভূতির সাথে রাফাত অপরিচিত। সারাটা বিকেল রাফাত পূর্ণা একসাথে ঘুরে। সন্ধ্যায় দুজনে একসাথে বাড়ি ফেরে। পূর্ণা বাড়ি ফিরে মায়ের কাছে রাফাতের গল্প বলতে শুরু করে। আর রাফাত পূর্ণার দৃষ্টির অগোচরে তার তোলা ছবির দিকে অপালক নয়নে তাকিয়ে থাকে। রাফাতরা গ্রামে এসেছে আজ 5 দিন হলো। প্রতিদিন সকালে পূর্ণার রাফাতকে ডাকতে যায়। তারপর সারাদিন দুজন একসাথে ঘুরে। এখন আর দুজনের মধ্যে ঝগড়া হয় না। দুজন দুজনকে খুব পছন্দ করে। পূর্ণা রাফাত বলতে পাগল, আর রাফাত পূর্ণার প্রেমে হাবুডুবু। কিন্তু পূর্ণার অনুভূতি অন্যরকম। সে শুধু জানে রাফাতের সাথে ঘুরলে সে চকলেট পাবে, তাই সে ঘোরে। রাফাত ঢাকা চলে যাওয়ার 2 দিন আগে ওরা দুজনে নদীর ঘাটে বসেছিল। সূর্য অস্ত যাওয়ার সময় দুজনেই পানিতে পা ভিজিয়ে সূর্য অস্ত যাওয়া দেখছে। হঠাৎ রাফাত পূর্ণাকে বলে। পূর্ণা, বলো। আমায় বিয়ে করবে? রাফাতের এমন কথায় পূর্ণা খিলখিল করে হেসে দেয়। সেই হাসির দিকে অপালক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পূর্ণার হাসি থামিয়ে বলে। বিয়ে কি রাফাত ভাই? রাফাত হেসে বলে। কেন, তুমি জানো না? কই না তো। আচ্ছা আমি বলছি। তোমার আব্বু যে তোমার আম্মুকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে, সেই দিন তোমার আম্মু বউ সেজেছিল আর তোমার আব্বু বর। তারপর তাদের বিয়ে হয়, তারা একসাথে থাকতে শুরু করে। তোমার আম্মু রান্না করে আর তোমার আব্বু সেই খাবার খায়। একসাথে দুজনের সুখ দুঃখের কথা বলে। তোমার আব্বু অসুস্থ হলে তোমার মা তার সেবা করে, আম্মু অসুস্থ হলে আব্বু সেবা করে। কিছুদিন পর বাচ্চা হয়, সে বাচ্চা নিয়ে তারা কত স্বপ্ন দেখে। পূর্ণা ভ্রু কুঁচকে বলে। বাচ্চা হয় কিভাবে আবার? রাফাত এইবার কপাল চাপড়ে হাসে। এই মেয়ে এত বোকা। অবশ্য বোকা তো হবেই, এ তো এখনো বাচ্চা। রাফাত বলে। আমাদের বিয়ে হলে সেদিন বলবো। আচ্ছা থাক, আগে বলো আমায় বিয়ে করবে কিনা। মাকে জিজ্ঞাসা করে বলবো বিয়ে করব কিনা। মা বলেছে না জিজ্ঞাসা করে কোনো কাজ করা যাবে না। রাফাত ভয় পেয়ে বলে। এই না, এখনই মাকে কিছু বলো না, আগে বড় হও,
তারপর আমি তোমার মাকে সব বলবো। ঠিক আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমি যাই। পূর্ণা উঠতে নিলে পূর্ণা রাফাতের হাত ধরে বলে, পূর্ণা, আবার কি? পরশু আমি চলে যাব। পূর্ণার মনটা খারাপ হয়ে যায়। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, কেন যাবে? এই গ্রাম কি ভালো না, নাকি আমি ভালো না? এই না, তুমি ভালো, তোমার গ্রাম ভালো, সব ভালো, শুধু আমায় যেতে হবে। কিন্তু আমি আবার আসবো, সেদিন এসে তোমাকে আমি আমার বউ করে আমার সাথে নিয়ে যাব। পূর্ণা আর এক দফা হাসে, তারপর সেখান থেকে দৌড়ে বাড়ি চলে যায়। পিরচি এই মেয়েটার হাসি রাফাত এর এত ভালো লাগে, পাগল করা হাসি। কিছুক্ষণ পর রাফাতও বাড়ি চলে আসে। পূর্ণা বাড়ি এসে ওর মাকে জড়িয়ে ধরে বলে, মা, আসমা মেয়ের সামনে বসে বলে, ওরে আমার মারে, কোথায় ছিলি? রাফাত ভাইয়ের সাথে নাকি? ছি মা, জানো রাবাত ভাই নাকি চলে যাবে। তাই? মা জানো রাবাত ভাই আমাকে কি বলেছে? কি বলেছে? বলেছে আমার নাকি বিয়ে করব। আচ্ছা মা, বিয়ে কি? রাবাত ভাই বলল তুমি আর আব্বু নাকি বিয়ে করে এই বাড়িতে আসছো, এটা কি সত্যি? মেয়ের কথা শুনে আসমা বেগমের ভিতরটা হু হু করে ওঠে। বিয়ে, এই শব্দটি আগমন কি আজ ও তার জীবনে হয়েছে? কথাটি ভেবেই আসমা বেগম এর কান্না চলে আসে। চোখের সামনে ভেসে ওঠে কিছু নোংরা অতীত। তবুও নিজেকে শান্ত করে বলে, রাফাতের কাছে তুমি আর যাবা না, এখন ঘরে যাও, আমি আসছি। কথাটা বলে আসমা বেগম শহীদাদের বাসায় আসে। এসে দেখে রফাত উঠোনে পার্টিতে বসে ছোট্ট ছোট্ট ভাই বোনদের সাথে গল্প করছে। আসমা সোজা রাফাতের সামনে গিয়ে দাঁড়ায়। রাফাত আসমা বেগমকে দেখে বলে, আচ্ছা, আপনি আসুন, আসুন, বসেন, আসুন। আসমা বেগম গভীর কণ্ঠে বলে, না, আমি বুঝতে আসিনি। রাফাত, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? পুকুর পাড়ে এসো। রাফাত আসমা বেগমের পেছন পেছন পুকুর পাড়ে যায়। আসমা বেগম বনিতা না করে সোজাসুজি বলে, তুমি আমার মেয়েকে কি বলেছো? আসমা বেগমের কথা শুনে রাফাত একটু ভয় পায়, তবুও সাহস করে বলে, পূর্ণা আপনাকে কি বলেছে? পরশুটা আমি আগে করেছি রাফাত। দেখুন আন্টি, বেয়াদবি নেবেন না, আমি যা বলেছি সত্যি বলেছি, এক চুলো মিথ্যে ছিল না কোথাও। তুমি ভেবে বলছো রাফাত? তুমি জানো পূর্ণার পরিচয়? পূর্ণাকে? কেন জানবো না, ও আপনার মেয়ে। না রাফাত, পূর্ণা আমার মেয়ে হলেও আমাদের মা মেয়ের পিছনে অনেক বড় অতীত আছে, যেটা শোনার পর তোমার মা বাবা কখনোই পূর্ণাকে তাদের ঘরে তুলবে না। আমি জানি না আপনাদের অতীত কি, তবে রাফাত চৌধুরী যা বলে তাই করে, কারো কথাই শোনে না। আমি পূর্ণাকে ভালোবেসে বিয়ে করতে চাই। আমার ভালোবাসায় কোনো মিথ্যে নেই, আমি ওকে সত্যিই ভালোবাসি। কথাটা আপনার কাছে পাগলামো লাগলেও এটাই সত্যি। কি করে মানি বলো? তোমার মতো এই বয়সের ছেলে মেয়েরা অনেক পাগলামি করে রাফাত, তাই আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। একবার নয় বিশ্বাস করেই দেখুন, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু পূর্ণাকে আমার জন্য তৈরি করে রাখবেন। আমি আমার পূর্ণাবতীর কিচ্ছু হতে দেব না, কথা দিচ্ছে। শোনো রাফাত, সেই সত্য গত 5 বছর ধরে বুকের মধ্যে লুকিয়ে রেখেছি, কাউকে জানতে দিইনি। সেই সত্য আজ আমি তোমায় বলছি। যদি সত্যি শোনার পর তোমার মনে হয় পূর্ণাকে তুমি ভালোবাসো, তাহলে আমি কথা দিচ্ছি পূর্ণা তোমার। আমি কি ভাবার জন্য সময় পাবো? অবশ্যই পাবে। বলুন আন্টি। পূর্ণা বাইজির মেয়ে, আমি একজন বাইজি কন্যা, আসমা বাইজি। নষ্টপল্লীতে আমার বাইক ছিল। পূর্ণা তার সন্তান আমি জানি না, তবে পূর্ণার স্বীকৃতি সে দেয়নি, তাই তার কাছে কখনো যাইনি আমি। তবে এইটুকু বুঝতে পেরেছিলাম আমার মেয়ে মারাত্মক সুন্দরী হবে। এই মেয়েকে এখানে রাখলে কুকুর বেড়ালে ছেড়ে খাবে, তাই আগের ঘর থেকে 1 মাসের বাচ্চা নিয়ে পালিয়ে এই কার্তিক করে চলে আসে। তারপর থেকে সবাই আমাকে আসমা বেগম বলে, কিন্তু আমার আসল পরিচয় আমি একজন বাইজি। আমার মেয়ে বাইজি কন্যা। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে এত কিছু জানার পর? রাফাতের মাথাটা ভু ভু করছে। সে স্বপ্নেও ভাবেনি পূর্ণার অতীতে এত ভয়াবহ হবে। পূর্ণা বাইজি কন্যা, তার পরিবার জানলে কোনো দিন মানবে না। ধোপের আগেও
টিকবে না তার আবদার। রাফাত আসমা বেগমের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না। চলে আসে এক 16 বছরের কিশোর। সেই দিন তার কিশোর মন বলেছিল সে পাবে না, এটাই অন্যায়, তাই সে ঢাকায় চলে এসেছিল। আর আসমা বেগম হেসে উড়িয়ে দিয়েছিল, কারণ সে জানতো এই শর্ত জানার পর কেউ তার মেয়েকে বিয়ে করবে না। রাফাত ঢাকায় এসেছিল ও ঠিকই, কিন্তু ক্ষণকালের জন্য সে পূর্ণাকে ভুলতে পারেনি। দিন দিন পূর্ণা তার হৃদয়ের প্রত্যেকটা কোণা গ্রাস করে নিচ্ছিল। পূর্ণার কল্পনায় সে ঘুমোতে পারতো না, খেতে পারতো না। দেখতে দেখতে 2 বছর চলে যায়। রাফাতের বাবার চাকরি চলে যায়। রাফাত নিজে ব্যবসা শুরু করে, পড়ালেখার পাশাপাশি ব্যবসা চালায়। বর্তমানে সে এখন 27 বছরের যুবক, একজন সফল ব্যবসায়ী হিসাবে পরিচিত। পরিবারও এখন তার কথাই চলে। আসলে এখন তার টাকা আছে, কিন্তু এত কিছুর মধ্যেও সে পূর্ণাকে ভুলতে পারেনি। প্রতি রাতে পূর্ণার ছবির দিকে তাকিয়ে সে ঘুমায়। তার ঘরের দেওয়ালে বড় করে পূর্ণার ছবি বাঁধিয়ে রাখা, সেই ছবিতে অবশ্য পর্দা টাঙিয়ে রাখা। এত সফলতাও সে শান্তি খুঁজে পেত না, তাই সে নিজের শান্তিকে ঢাকায় নিয়ে আসার জন্য কার্তিকপুর যায়। আজ তার মন অনেক ভালো। একটু পরেই সে তার কল্পপরীকে তার সামনে দেখবে। নিজে ড্রাইভ করে সে কার্তিকপুরে আসে। আসতে আসতে তার রাত হয়ে যায়। হঠাৎ কাঁচা রাস্তা দেখতে পায় একজন মহিলা ধান ক্ষেতের পাশে পড়ে আছে। অন্ধকারে তার মুখ স্পষ্ট নয়। রাফাত দ্রুত গাড়ি থেকে নামে। ওই মহিলার কাছে গিয়ে তার দিকে ফেরাতেই ছেনা মুখ দেখে চমকে যায়। আসমা বেগম, পেটে ছুরি ঢুকে রক্তে ভিজে যাচ্ছে। রাফাত আসমা বেগমের গালে আলতো থাপ্পড় দিয়ে জাগিয়ে বলে, আন্টি, আন্টি, আপনি শুনতে পাচ্ছেন? আসমা বেগম চোখ মেলে তাকায়, আস্তে করে বলে, আমি রাফাত। আপনার এই অবস্থা কেন আন্টি? কে করলো এমন? রাফাত নামটা শুনতে পেয়ে আসমা বেগম হাসে। খুব কষ্টে তার দুর্বল স্বরে বলে, রাফাত, আজও পূর্ণাকে ভুলতে পারোনি বুঝি? ঠিক ধরেছেন, আমি পূর্ণাকে বলতে পারিনি। আপনি চলুন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমার চিন্তা ছাড়ো রাফাত, আমার সময় শেষ। তুমি তোমার পূর্ণাকে বাঁচাও। ওরা পূর্ণাকে নিয়ে যেতে এসেছে। কারা? ঝুমুর বাইজি ও তার লোক। আমি আটকাতে গিয়েছিলাম বলে আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে। আসমা ব্যথায় আর্তনাদ করে ওঠে, তারপর বলে, উত্তরের জঙ্গলে ওকে ধাওয়া করেছে ঝুমুর বাইজি। রাফাত কথাটা শোনার পর উত্তর এর জঙ্গলে যায়, কিন্তু পূর্ণাকে কোথাও পায় না। হন্যে হয়ে সেই দিন সে পূর্ণাকে খোঁজে। পুরো কার্তিকপুর গ্রাম সে পূর্ণাকে খোঁজে, কিন্তু পূর্ণার দেখা সে কোথাও পায় না। পরের দিন রাতে খালি হাতে সে বাড়ি ফেরে। যেই রাফাত কার্তিকপুর গিয়েছিল সেই রাফাত এর সাথে বাড়ি ফেরা রাফাতের অনেক পার্থক্য ছিল। রাফাত বিধ্বস্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছিল। ওয়াশরুমে গিয়ে প্রচুর কান্না করেছিল। সেই দিন তার ভাইয়ের জন্মদিন থাকায় সে সন্ধ্যায় ঘর থেকে বের হয়। আর বের হওয়ার পর পূর্ণার সাথে ধাক্কা লাগে। কিন্তু ধাক্কা লাগলে কি হবে? 17 বছরই পূর্ণা আর আজ 25 বছরই পূর্ণার মধ্যে যে অনেক পার্থক্য ছিল, তাই কেউ কাউকে চিনতে পারেনি। কিন্তু সেই দিন সন্ধ্যায় যখন রাফাত পূর্ণার কাছে আসে তখন তার মনে পড়ে তার পিচ্ছি পূর্ণার কথা। তাই সে দ্রুত ঘরে চলে আসে। আর আসার পর পিচ্ছি পূর্ণার ছবির দিকে তাকিয়ে চোখ ভেজায়। আর কিশোরী পূর্ণা রাফাতের কাছে জানতে আসছিল কেন রাফাত পূর্ণার সাথে এমন করলো। আর এই দেখে রাফাত পূর্ণার ছোট্টবেলার ছবির দিকে তাকিয়ে কাঁদছে। রাফাতকে কাঁদতে দেখে পূর্ণা বলে, আপনি আমার ছবির দিকে তাকিয়ে কাঁদছেন কেন? রাফাত আড়ালে চোখের পানি মুছে বলে, এটা তুমি নাও, এটা আমার পিচ্ছি পূর্ণা, আমার পূর্ণবতী, আমার ভালোবাসা। তখন পূর্ণার মাথায় কি যেন খেয়ালেই সে বলে, রাফাত ভাই, আপনি রাফাত ভাই, শহীদা ফুপুর ভাতিজা? হ্যাঁ, তার মানে তুমি পূর্ণা?
হ্যাঁ রাফাত ভাই, আমিই পূর্ণা, সেই ছোট্ট পূর্ণা। এখন কত বড় হয়ে গেছি বলুন, কিন্তু আপনি এত গম্ভীর কবে থেকে হলেন? যবে থেকে তুমি আমার জীবন থেকে হারিয়ে গিয়েছো। পূর্ণা হাসে। রাফাত পূর্ণাকে জড়িয়ে ধরে বলে, পূর্ণা, আরে ওকে, সেদিন তোমার কোনো ক্ষতি হয়নি তো? মানে আপনি কি করে জানলেন আমার ক্ষতি হতে পারতো? আমি গ্রামে গিয়েছিলাম, তারপর তোমার মা সব বলেছে। মা কোথায় রাফাত ভাই? আর ওরা কেন আমাকে নিয়ে যেতে এসেছিল? রাফাত মনে মনে বলে। তার মানে পূর্ণা জানে না ওর অতীত, ওর মায়ের অতীত। রাফাত মলিন কণ্ঠে বলে। আল্লাহর কাছে চলে গেছেন আন্টি। কথাটা শোনার পর পূর্ণার জ্ঞান হারিয়ে পড়ে যেতে নিলে রাফাত ধরে ফেলে। পূর্ণার জ্ঞান ফিরলে রাফাত পূর্ণাকে সব সত্য বলে আর ওর মায়ের অতীত বলে, যেটা শোনার পর সে রাফাতকে ধরে অনেক কান্না করছিল। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। বর্তমান ঝুমুর বাইজির সামনে আঁটো হয়ে বসে আছে পূর্ণা। ঝুমুর বাইজি পূর্ণার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তারপর বিশ্রী একটা হাসি দিয়ে বলে, মায়ের থাইকাও বহুত সুন্দর হইছস। পূর্ণা কিছু বলে না, শুধু ফুফিয়ে কেঁদে যাচ্ছে। হেরা ওর মাকে মেরেছে, রাফাত কেউ হয়তো। না না, রাফাতের কিছু হতে পারে না। এখান থেকে বের হতে হবে। চৌধুরী বাড়িতে অনেক রহস্য আছে। রাফাতকে ওরা চৌধুরী বাড়ির গোপন ঘরে আটকে রেখেছে। নিশ্চয়ই পূর্ণা দেখেছে ওরা কোনো দিন দিয়ে সে ঘর থেকে বেরিয়েছে। রাফাতকে বাঁচাতে হলে ওইখান থেকে তাকে বেরোতেই হবে, কিন্তু কিছুতেই কান্না চেপে রাখতে পারছে না। পূর্ণার এমন কান্না দেখে ঝুমুর বলে, কি লসেরি, এত কাঁদছস কেন? শুধু চোখের পানি ফালাইস না, একটু পরে সুখের কান্দন কান্দিস, এখন থাম। শেষ বাক্য শুনে ঘেন্নায় পূর্ণার গা রিরি করে ওঠে। সে এক দোলা থুতু ঝুমুর বাইজির মুখে মেরে বলে, তুই মা জাতি নয়, তুই মা জাতের কলঙ্ক তুই। ঝুমুর রুমাল দিয়ে মুখের থুতু মুছে পূর্ণার কপাল চুলগুলো ধরে। রাগে কটমট করে বলে, বাতির বাচ্চা, এত সাহস তোর! খারা দেখবার লাগছি। আহের, এই আহের। আহির ঝুমুর এর ডাকে ঘরে আসে। তারপর বলে, বলো খালা। অরে স্টিফেনের খাটে শুইয়া দিয়ে আয়। পূর্ণা চিৎকার করে বলে। আল্লাহ গো, বাঁচাও আমারে। আহির টানতে টানতে পূর্ণাকে স্টিফেনের ঘরে নিয়ে যায়। পূর্ণার গায়ে সাজ নেই, তবুও অনেক সুন্দর লাগছে তাকে। স্টিফেন পূর্ণাকে দেখে লোলুপ দৃষ্টিতে নিক্ষেপ করে। পূর্ণা ভয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে। স্টিফেন এসে পূর্ণার গালে হাত রেখে বলে, ও হে সুন্দরী, এত ভয় কিসের? কথাটা বলে স্টিফেন পূর্ণার গলায় মুখ গুজে দিতে নিলে সে স্টিফেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অর্তকিত হামলার জন্য স্টিফেন প্রস্তুত ছিল না, ফ্লোরে পড়ে যায়। পূর্ণার হাতে ফুলদানি নিয়ে টেবিলের মধ্যে আছাড় দিয়ে ভেঙে বলে, কাছে আসবি তো খুন করে ফেলবো, বলে দিলাম। আমায় রাগাবি না, চলে যা বলছি। স্টিফেন উঠে দাঁড়িয়ে বলে, কুল কুল, ওইটা আমার হাতে দাও। এমন কেন করছো? আমি কিন্তু ঝুমুর বাইজিকে ডাকবো। এমন করো না। পূর্ণা ঘুরছে, স্টিফেনও ঘুরছে। ঘুরতে ঘুরতে পূর্ণা দরজার কাছে চলে আসে। তখন তার পিঠ লাগে কারো বুকের সাথে। সে ভয় পেয়ে পিছে তাকিয়ে দেখে কৌশিক। কৌশিককে দেখে সে একটু সাহস পায়। সে কৌশিককে জড়িয়ে ধরে বলে, কৌশিক, আমাকে বাঁচা দোস্ত, ওরা আমাকে বাঁচতে দেবে না, প্লিজ দোস্ত। পূর্ণা কাঁদছে আর এই সব বলছে। কৌশিক পূর্ণার মাথায় তার বুকে থেকে উঠিয়ে কোমল কণ্ঠে বলে, বাঁচাবো তো দোস্ত, আগে তুই কান্না বন্ধ কর, ঠান্ডা হ। পূর্ণা কান্না থামিয়ে দেয়। কৌশিক পূর্ণাকে ধাক্কা দিয়ে স্টিফেনের কাছে ফেলে দেয়। তারপর বলে, তোর মতো একটা পিচ্ছি মেয়েকে বাগে আনার জন্য কত প্ল্যান। সেই ট্রেন স্টেশনের পাশে থেকে নাটক শুরু, এখন নাটক শেষ, আমাদের কাজ শেষ। তোকে ধরে এনে খালার হাতে তুলে দিয়েছি, এখন তুই তোর কাজ কর। তারপর না হয় স্টিফেনের কাজ শেষ হলে আমাদেরকেও একটু এন্টারটেন করবি।
পূর্ণার পৃথিবীটা থমকে যায়। বিস্মৃত নয়নে সে কৌশিকের দিকে তাকিয়ে থাকে। সমুদ্রের বড় বড় ঢেউ তার ভিতরটা ছিঁড়ে দিচ্ছে, কলিজাটা পুড়ে ছাই হচ্ছে। আবার ঠকলো সে। প্রথমে আহিরকে ভালোবেসে ঠকলো, আর এখন আবার কৌশিক। যদিও কৌশিক তার বন্ধু ছিল, কার্তিকপুরের স্কুলে থাকাকালীন আহিরের প্রেমে পড়েছিল সে, আর আহির ঝুমুর বাইজির লোক বেরুলো। এখন আবার কৌশিক। পূর্ণা ধপ করে ফ্লোরে বসে পড়ে, চিৎকার করে বলে, রাফাত, আই মিস ইউ রাফাত, আমাকে আমাকে কে বাঁচাবে? তোমার পূর্ণা যে বিপদে আছে রাফাত। হাউমাউ করে কাঁদতে থাকে পূর্ণা। কৌশিক দরজা লাগিয়ে চলে যায়। ঈশান কোণে মেঘ জমেছে, মনে হচ্ছে এইবার কাল বৈশাখীর ঝড় উঠবে। শো শো করে বাতাস বইছে, সেই বাতাসে পূর্ণার লম্বা চুল থেমে থেমে উড়ছে। বিছানার পাশে নিচু ফ্লোরে হাঁটুর মধ্যে মুখ গুজে কান্না করছে পূর্ণা। লম্বা চুলগুলো চারিদিকে পড়ে আছে, আর তার কান্না, আর তাকে দেখে মনে হচ্ছে তার উপরে কোনো প্রেতাত্মা ভর করেছে। পরিবেশটা কেমন গা ছমছম। পূর্ণার হাতে রক্তাক্ত ভাঙা ফুলের টব, সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্টিফেনের নিথর দেহ। পূর্ণা একটু পর পর গুনগুন করে কাঁদছে, তার শরীর অসাড় হয়ে আসছে, মাথার মধ্যে ভো ভো আওয়াজ হচ্ছে, শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। ভয়ে পূর্ণার সারা দেহ থরথর করে কাঁপছে, মনে হয় পৌষের শীতেও কেউ এইভাবে কাঁপে না। পূর্ণা মুখ তুলে একবার স্টিফেনের হাই স্পর্শ করে দেখে। হাতটা ধরার পর পূর্ণা ছিটকে দূরে সরে যায়। কি ঠান্ডা! এমন ঠান্ডা জিনিস সে কখনো ধরেনি। পূর্ণা তাল সামলাতে পারছে না, সব কিছু কেমন ঘোলাটে। চোখের সামনে স্টিফেনের লাশ। পূর্ণা স্পষ্ট বুঝতে পেরেছে স্টিফেন মরেছে। তার দেহ ঠান্ডা বরফের ন্যায় হয়ে গিয়েছে। পূর্ণার মাথা কাজ করে সে ঠাস হয়ে ফ্লোরে পড়ে যায়, জ্ঞান হারায় পূর্ণা। কিছুক্ষণ আগের ঘটনা। পূর্ণা মেঝেতে বসে কাঁদছে। স্টিফেন লুলুপ দৃষ্টিতেই তাকিয়ে তার দিকে এগোচ্ছে। সব শেষে আর বাঁচার রাস্তা নেই। স্টিফেন পূর্ণার হাতটা খপ করে ধরে ফেলে। পূর্ণা গগন বিধারী এক চিৎকার দিয়ে ওঠে। স্টিফেন পূর্ণার গালে হাত রাখে। পূর্ণার মনে পড়ে তার মায়ের কথা। শত শত পুরুষ তার মায়ের শরীরে আঘাত করেছে। তার দুর্বল মা অসহায় ছিল, তাই কিছুই করতে পারেনি। কিন্তু তার মা তাকে তো দুর্বল করে বড় করেনি। তাহলে আজ কেন সে দুর্বল হয়ে পড়েছে? নারী যেমন দুর্বল, তেমন নারী প্রলয়কারিণী। স্টিফেন পূর্ণার গাল ধরে নিজের কাছে আনলে সে অগ্নি চোখে তার দিকে তাকায়। স্টিফেন হেসে দিয়ে বলে, ওমা ভয় পেয়েছি। পূর্ণা স্টিফেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তবে এইবার স্টিফেন পড়ে যায়নি, উল্টে সে আরও জোরে চেপে ধরে পূর্ণাকে। পূর্ণা মনে মনে আল্লাহকে স্মরণ করে, তারপর স্টিফেনের বুকে জোরে একটা লাথি দেয়। স্টিফেন চিৎকার করে মাটিতে বসে পড়ে। পূর্ণা ভাঙা টব স্টিফেনের দিকে ছুঁড়ে মারে। ভাঙা কাচের টুকরো স্টিফেনের গলায় গিয়ে লাগে। স্টিফেনের গলা কেটে মুরগির মতো মাটিতে পড়ে দপটাচ্ছিল। স্টিফেন পূর্ণার হাত খামচে ধরে তারপর তাকে মাটিতে ফেলে দিয়ে পেটে লাথি দেয়। পূর্ণা মা বলে চিৎকার দিয়ে ওঠে। স্টিফেনের পকেট থেকে ছুরি বের করে। সেটা দেখে পূর্ণা ভয় পায়, তবে মুখে সেই ভাব আনেনি। সে স্টিফেনের পায়ে লাথি মারে। স্টিফেন পড়ে যায় তার হাতের ছুরি। পূর্ণা সুযোগ কাজে লাগায়। স্টিফেনের হাতের ছুরি নিয়ে স্টিফেনের গলায় বসিয়ে দেয়। বুকের মধ্যে গুনে গুনে 10 বার আঘাত করে। স্টিফেনের চোখ দুটো উল্টে যায়, মুখ দিয়ে রক্ত আসে। পূর্ণা এখনও উত্তেজনায় ঘামছে, লম্বা চুলগুলো হাওয়ায় উঠছে। কিন্তু পরক্ষণেই যখন সে বুঝতে পারে স্টিফেনের কোনো আওয়াজ নেই, সে ভয় পেয়ে যায়। মুখ চেপে ধরে, কান্না করে, বারবার বমি করে। অবস্থা একদম নাজেহাল হয়ে যায়। সে ভাবতেও পারেনি তার দ্বারা কখনো মানুষ খুন হবে। পূর্ণা খুন করেছে। আপনারা
ঠিকই বুঝেছেন, পূর্ণা খুন করেছে। সে নিজেও মানতে পারছে না সে খুন করেছে। ঘরটার রক্তে একাকার হয়ে গিয়েছে, নিজের শরীরটাও দুর্বল লাগছে। স্টিফেনের আঘাতে সেও ব্যথিত বর্তমান। ঝুমুর বাইজি, আহির আর কৌশিক বসে ড্রিঙ্কস করছিল। হঠাৎ আহির বলে, খালা, প্রায় রাত তো শেষ হতে চললো, সিটফেন সাহেব এখনো বের হলো না। ঝুমুর বিচ্ছিরি হাসি দিয়ে বলে, আরে টাটকা মাল পাইছে, সারবার কি মন চায় এত তাড়াতাড়ি? করুক যা করবার মন চায়। কৌশিক বলে, খালা, ব্যাপারটা আমাদের কাছে অন্যরকম লাগছে। বেশ কিছুক্ষণ ধরে ওই ঘর থেকে কোনো আওয়াজ আসছে না। সব ঠিকঠাক আছে তো? তুই কি কইবার চাস? ওই বাচ্চা মাইয়া স্টিফেন রে মারবো? দেখো, তেমন কিছু না, তবে আমার মনে হয় খোঁজ নেওয়া দরকার। আচ্ছা আমি দেখতেছি, দাঁড়া। ওই মাইয়া কই তুই? এখানে একবার আয় দেহি। 17-18 বছরের একটি মেয়ে কোমর ঢোলাতে ঢোলাতে এই দিকে আসে। বেনিটা নাড়াতে নাড়াতে বলে, আমায় ডাকছো খালা? হ ডাকছি। পূর্ণার ঘরে গিয়ে দেখতো ওরা কি করে। আচ্ছা, দেখবার লাগছি। ময়না আবারও আগের মতো করে যেতে থাকে। পূর্ণা ঘরের সামনে এসে দরজা খুলে দেয়। তারপর যা দেখে সেটা দেখে সে চিল্লিয়ে বলে, আল্লাহ গো খালা, স্টিফেন সাহেব মাইরা হালাইছে। কথাটা বলে ময়না দৌড়ে সেখান থেকে ঝুমুর বাইজির কাছে যায়। আর পূর্ণার কারো কণ্ঠের আওয়াজে জ্ঞান ফেরে। সে দেখে দরজা খোলা, বাহিরে চেঁচামেচি হচ্ছে। সে বুঝতে পারে ঘটনাটা জানাজানি হয়ে গিয়েছে। তাই সে ওড়না দিয়ে মুখ ঢেকে ঘর থেকে বেরিয়ে যায়। ঝুমুর বাইজি সহ আহির, কৌশিক সবাই ঘরে এসে দেখে পূর্ণা নেই। স্টিফেন লাশ হয়ে পড়ে আছে, তার সারা শরীরে রক্ত মাখা। যাওয়ার আগে পূর্ণা যেই ছুরি দিয়ে স্টিফেনকে মেরেছে সেই ছুরিটা নিজের সাথে করে নিয়ে যায়। ঝুমুর চিল্লিয়ে বাইজি পাড়ার লোক একসাথে করে, সবাইকে বলে পূর্ণাকে খুঁজে বের করতে। একটি ছেলে উঁচু পাচিরে উঠে দেখে পূর্ণা কত দূর গেছে। সে দেখতে পায় পূর্ণা এখনো বাড়ির গেট পার করতে পারেনি। তাই সে চিৎকার করে বলে, খালা, ওই যে সেরি, বড় গাছের বগুলে, ওই তোরা ওটা ধর।